এরপরে যেই দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত নাটক করে, এবং এত বেশি নাটক করে যে আমাদেরকে বলতে হয় নাটক কম করো প্রিয়, সেই দেশের নাটক চলে না। এখন এই বিষয়গুলো যদি সবই করেন, এখন মানুষ তো রিয়েক্ট করে নাই, যেটা 2007 সালে প্রথম আলো করেছিল, সেই এক কার্টুন দিয়ে তারপরে মুসলমানদেরকে ঝাঁপায় তারপরে রাস্তায় নামানোর পরে তারপরে এই যে 15 বছর সেই প্রথম আলোর কার্টুনের চললো বাংলাদেশ। সারা পৃথিবী জানলো যে এই দেশ মুসলমানদের ইয়েতে চলে যাচ্ছে, চরমপন্থীরা দখলে নিচ্ছে। ঈদের আগেও আপনি যদি চ্যানেলের জিল্লুর যে বক্তব্য, জিল্লুর হঠাৎ করে বলে বসলো যে এই দেশে নাকি বিশাল চরমপন্থী। জিল্লুর, তোমার সেই জঙ্গি হামলা কই? ঈদের পরে না বলে জঙ্গি কোথায় কোথায় জঙ্গি হামলা হবে, জিল্লুর সেটাও বলে দিল। তো জিল্লুর যে কাদের লোক, এই চিপ রেটের বিদেশি এজেন্সিদের এজেন্ট, এদের থেকে সাবধানে থাকতে হবে আমাদের। কিন্তু কথা হচ্ছে জিল্লুর আসলে কাদের পারপাস সার্ভ করে। মানে জিল্লুর তো আগে আমেরিকান পয়সায় চলতো, এখন তো আমেরিকান পয়সা বন্ধ নাই। এখন জিল্লুরের পয়সাটা কোত্থেকে আসছে এটা একটু আমাদের জানা দরকার। তো জিল্লুরকেও বলতে হবে। হ্যাঁ, এখন পাশের থেকে এখন তো সেটা তো মানুষদের জানা দরকার। হ্যাঁ, যে আসলে তো আমেরিকান ফান্ডিং বন্ধ, তো সবার বন্ধ, যারা পাইতো এনইডি ফেনিডি ইত্যাদি ইত্যাদি সবকিছু ট্রাম্প দিছে একেবারে বন্ধ করে। এখন জিল্লুরের পয়সা কোত্থেকে আসে এটা জিল্লুরকে বলতে হবে। জিল্লুরের এনজিও কি দিয়ে চলে, কার পয়সায় চলে, তাহলেই সব বোঝা যাবে কার কি কোথায় বাধা আছে। তো এই ন্যারেটিভ থেকেই দেখেন জিল্লুরের গলার জোর কোথায় থেকে আসে ওটা আমরা জানি। এইখান থেকেই কিন্তু শুরু হয়েছে। আপনি দেখেন এক এক করে প্রথম আলো এইদিকে এইভাবে উস্কাইতে চাচ্ছে, জিল্লুর আবার ওইদিকে খাতা কলম সামনে নিয়ে 5-6টা পৃষ্ঠা নিয়ে তার কাছে বিভিন্ন দেশের এজেন্সিরা তাকে তথ্য দিয়েছে, তিনি জেনেছেন বাংলাদেশে একটা এবং কিভাবে হামলা হবে। আমি আমার আগের ভিডিওতে এই কথাগুলো বলেছি যে কোর্টে হামলা হবে, আগের মতো সেই জেএমবির মতোই নাকি কোর্টে হামলা হবে। কিন্তু জেএমবির হামলা কোর্টে সারা দেশে 500 জায়গায় করেছে কারা? করেছে। তার মানে জিল্লুর রয়েদের লোক, এটা সে নিজে প্রমাণ করলো। মানে এই হামলা সব তাদের হামলা। আমরা ইলিয়াস আমরা শুনি, মানে প্রথম এটা হচ্ছে যে এজেন্সির গোয়েন্দা রিপোর্ট কার কাছে আসে? কার কাছে? আমাদের কাছে আসে না, ওর কাছে আসে কেন গোয়েন্দা রিপোর্ট? তো এবং সেটা কোন দেশের? তো এই হচ্ছে অবস্থা। তারা যে চেষ্টাটা করেছিল সেটার কিছুটা প্রতিফলন আবার নিউ ইয়র্ক টাইমস তাদের নিউজ করেছে, বাংলাদেশে ইসলামপন্থীদের করেছে। বাংলাদেশ ইসলামপন্থীদেরই দেশ, এই দেশে ইসলামের পন্থীরা যা চায় সেইভাবেই চলবে। এটা তো খ্রিস্টানের দেশ না, এটা তো ইহুদির দেশ, এটা হিন্দুদের দেশ না, এই মুসলমানদের দেশ। তো মুসলমানরা যেমন চায় তেমনি চলবে। আপনার কোন দেশ আছে যে যেখানে আপনি যদি গণতন্ত্র মানেন, তো মুসলমান যদি চায় যে আমার দেশ আজকে তারা যদি বলে এই দেশ শরিয়ায় চলবে, এই দেশ না আমার ওপেন সেক্স কান্ট্রি হবে, সমস্যা কি? যা চায় তারা তাই হবে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে তারা চাচ্ছে বিদেশিদের আবার ফের সে আগের মতো ইনভলভ করতে। এখন সমস্যাটা সেটা হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই চীনের যেই সফরটা, শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গেলে কাদেরকে দিয়া, বাইজি টাইজিদেরকে দিয়া বরণ করতো আমরা দেখেছি, ঢোল তবলা দিয়ে, তারপরে নেচে গেলে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন, এগুলো দিয়া বরণ করতো। একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই, উপমন্ত্রী, মন্ত্রণালয়ের কর্মকর্তা, এদেরকে দিয়ে তাকে রিসিভ করাইতো। আমার বিশ্বাস করেন, মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদি সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল, ইউনূস ঢুকলো, মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের, তাও সেই মানে বড় কোনো দেশ না, ওই D8 ওই টাইপের দেশ না, মনে হলো যেন এই আসিয়ান টাসিয়ান এই টাইপের কোনো সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট এসছে, তিনি আসার পরে সব দাঁড়ায় গেল, এরকম ভাবে তাকে সম্মাননা দেওয়া হলো। এটাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার, অথচ ওনাদের নেত্রী বাথরুমের চিপায় ওই কার্পেট মানে করে ক্রস করে মাটি দিয়া খালি পায়ে দৌড় দিয়ে আসার চেষ্টা করেছে সাথে একটা ছবি তোলার জন্য। কত নাটক আমরা দেখেছি এই দেশে। ইউনূসকে তাদের ভাল লাগে না। তা আমার বক্তব্যের প্রথম পার্টটা আমি এটা দিয়ে শেষ করতে চাই। আমরা ইউনূসকে এই দেশে বিএনপির মুখোমুখি দাঁড় করাইতে চান। আলটিমেটলি এই দেশে নির্বাচন হবে, আমার মনে হয় নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে, হয়তোবা যদি জনগণ ভোট দেয়। কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় ইউনূসকে দরকার, কারণ দেশের একটা স্টেবল পরিস্থিতিতে যাওয়া পর্যন্ত এই জঙ্গি নাটক টাটক এইসব, এই অর্থনৈতিক যে একটা মন্দা চলছে, এগুলো থেকে বের হওয়ার জন্য ইউনূসকে দরকার। এবং আমি আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসেও, যদি ইউনূস রাজি থাকে, ওনাকে প্রেসিডেন্ট বা কোনো একটা পদ
তৈরি করে তারপর রাখা উচিত, যেটা একটা মেন্টর হিসাবে কাজ করবে, মানে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় থাকবে। যে যেমন ধরেন ব্রিটিশ রানী এখনো পর্যন্ত রানী, তার তো কোনো পাওয়ার নাই, কিছুই নাই, কিন্তু তারপরেও তার সম্মান সবার চাইতে উপরে, ওরকম ভাবে রাখা যাইতে পারে। এটাতে আমাদের আন্তর্জাতিকভাবে ইউনুসকে যেই অবজ্ঞা করা হয়েছে, তাকে আমরা এতদিন ধরে, যেটা দাদা বলেন, কাজে লাগাইতে পারি নাই, আমরা মনে হয় তাকে পুরোপুরি কাজে লাগাইতে পারি। আর এই ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস এই 5 বছর ধরে এই সোশ্যাল মিডিয়াতে আছে, যেহেতু এখনো বিক্রি হয় নাই, নতুন করে বিক্রি হওয়ার কিছু নাই। ইলিয়াস, আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আপনি যে কথাটা বললেন, অনেকে দর্শকদের অনেক স্মৃতি থেকে ছুটে গেছে, এটা দেখতেছে আমার কাছে এখানে আছে, যে শেখ হাসিনার এই যে ঘাটের উপর দিয়ে হেঁটে যে বাইডেনের কাছে যাওয়ার এই যে মনোযোগ আকর্ষণের যে চেষ্টা, হ্যাঁ, এইটা এই দর্শকদেরকে একটু আবার দেখাই দিলাম আর কি, যে তাদের প্রিয় নেত্রী হাসিনা, আওয়ামী লীগের প্রিয় নেত্রী কি না করছে ক্ষমতায় টিকে থাকার জন্য, তাই না, মনোযোগ আকর্ষণের জন্য নানাভাবে আর কি। তো দাদা, এই যে আমরা তো আপনার কাছ থেকে একটু জানি যে সাম্প্রতিক সময়ে কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ শুল্ক, এটা কিন্তু আমার মনে হয় যে আমি নন টেকনিক্যাল পার্সন, কিন্তু এট এ গ্ল্যান্স আমার দেখে মনে হয়েছে যে এটা সমাধান করা খুব বেশি কঠিন কিছু না। অলরেডি তারা মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন, বেশ কিছু ইফেক্টিভ সিদ্ধান্ত আমার মনে হয়। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু যেই দেশ যত শুল্ক নিচ্ছে তার 50% তাদের উপর ইম্পোজ করে দিচ্ছে। তো আমার মনে হয় যে এটা সমাধান করা বাংলাদেশের জন্য খুব কঠিন কিছু হবে না। তো সার্বিকভাবে আপনি চীন সফর, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের সঙ্গে বৈঠক এবং এই যে ট্যারিফ, এটা নিয়ে যদি একটু সংক্ষেপে যদি আপনার বিষয়টা বলেন, দর্শকদের জন্য একটু বুঝতে সুবিধা হবে যে আপনার। আমরা অনেকদিন আগে থেকেই বলে আসতেছি যে গ্লোবাল ইকোনমির সেন্টারটা শিফট হয়ে যাবে চায়নাতে, মানে আমাদের অঞ্চলে, এবং আমাদের প্রক্সিমিটির কারণে চায়নার এই গ্রোথ এবং এই গ্লোবাল ইকোনমির লিডারশিপের সুবিধা নিয়ে আমরা আমাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে পারি এবং আমরা চীনের সাথে সাথে আমাদের গ্রোথটাকে অ্যাডভান্স করতে পারি। সেজন্য চীনের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক, অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক এবং পিপল টু পিপল যে সম্পর্ক, সেটাকে আমরা গড়ে তুলতে পারি। এবং সেই জন্য আমি বাংলাদেশের তরুণদেরকে আজ থেকেই বলি যে, যেমন ধরেন আমাদের আগের জেনারেশন যেটা ভুল করেছে আর কি, সেটা হচ্ছে ইংরেজি না জানা। ইংরেজি থেকে দূরে থাকার কারণে আমরা গ্লোবাল কমিউনিটির সাথে সেভাবে মিশতে পারিনি। এবং এখন যে সুযোগটা আসছে, আমাদের চাইনিজ জানতে হবে। মানে আমাদের না জানলেও চলবে চাইনিজ, কিন্তু আমাদের পরের যারা প্রজন্ম তাদেরকে চাইনিজ জানতে হবে, ম্যান্ডারিন জানতে হবে, ভালো চাইনিজ জানতে হবে, যদি আমাদের সত্যিকার অর্থেই এই ইকোনমিক গ্রোথের সাথে আমাদেরকে এক পার যেতে হয়। এটা হচ্ছে নাম্বার 1 ইস্যু। নাম্বার 2 ইস্যু হচ্ছে যে পৃথিবী আর আগের হিসাবে তার চলবে না। মানে ধরেন এই 70 দশকের আগের হিসাবে চলবে না। এখন গ্লোবাল ইকোনমি এবং পলিটিক্স এর সেন্টার অনেকগুলো জায়গায় হবে। আমেরিকার অর্থনৈতিক কর্তৃত্ব কমবে, কিন্তু স্টিল তার পলিটিক্যাল কর্তৃত্বটা থাকবে গ্লোবালি। আমাদের আমেরিকার সাথে একটা সম্পর্ক রাখতে হবে লং টার্মে, এবং সেটা কিভাবে রাখা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, যে কৃষিভিত্তিক যে সমস্ত রাজ্যগুলো আছে তার সাথে আমাদের বাণিজ্য বাড়ানো, এবং এটা যদি বাড়ে তাহলে আমাদের ট্যারিফ এমনিতেই কমবে। হ্যাঁ, আমি তখনও জানতাম না যে ট্যারিফ ইম্পোজ হচ্ছে। তো এটা যেদিন ট্যারিফ ইম্পোজ হলো তার 2 দিন আগে বোধহয় আমি করেছিলাম। তো আমাদের যদি আমদানি বাড়ে আমেরিকা থেকে, আমাদের ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফটা এমনিতেই কমে যাবে। এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে, এটা মাঝে মাঝে বলি আর কি, যে আমার পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবলেম সলভিং। মানে আমি যে কাজটা করি আর কি, সমস্যার সমাধান করা আর কি। সেই জন্য আমি আমার এপিসোড গুলোতে খুব অনেক প্রবলেমের খুবই মানে আউট অফ দ্য বক্স সলিউশন দিই। এবং এই ট্যারিফ বাড়ানোর ফলে আমাদের সামনে একটা ইউনিক অপরচুনিটি তৈরি হয়েছে। আমি এইখানে এটা বলতে চাচ্ছি না কারণ এই জন্য না যে চাই না, সেটা না, আমি একটা এপিসোড করেছি কারণ এটা এক্সপ্লেন করতে হবে যে আসলে কি করা যায় এবং কি করলে এই প্রবলেমটাকে আমি অপরচুনিটিতে শিফট করতে পারি। মানে বিজনেসে আমরা যা করি আর কি, যে প্রবলেম আমরা অ্যান্টিসিপেট করি আগে, এবং এই প্রবলেমটাকে কিভাবে আমি সুযোগ হিসেবে ব্যবহার করতে পারি, এটাই বিজনেসের মূল আর কি। কি বলবো, এটা কি, তো যেহেতু আমি বিজনেসের লোক, আমার মাথায় ওইটাই সবসময় ঘুরতে থাকে যে সমস্যা কি হতে পারে, এটাকে আমি কিভাবে অপরচুনিটিতে শিফট করতে পারি। এই প্রবলেমটা আমাদের যে কি সিরিয়াস একটা অপরচুনিটি না, আমি কিন্তু খুবই হ্যাপি। এবং এইটার জন্য যেই সিদ্ধান্তটা নিতে হবে, এটাতে প্রফেসর ইউনূসকে
নিজেকে ইনভলভ হতে হবে, শুধু নিজেকে না, আর একটা একটা সিনারিও এভালুয়েশন করতে হবে এবং এটার জন্য ইন্টারন্যাশনাল এজেন্সিকে কাজে লাগাতে হবে। যেমন ধরা যাক বিসিজি বা পিডাব্লিউসি, এদেরকে ইনভলভ করতে হবে। করে আমরা যদি মোটামুটি 1-1.5 মাসের মধ্যে আমরা যদি সমস্ত অ্যানালাইসিস কমপ্লিট করে একটা ফার্ম ডিসাইসিভ ডিসিশন নিতে পারি, তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, জাস্ট যদি এই ট্যারিফটা এরকম থাকে। হ্যাঁ, তো এটা কালকে আসবে সম্ভবত এপিসোডটা। এবং আমি বাংলাদেশের মানুষদেরকে বলবো আর কি, জনগণকে বলবো যে দেখেন, পৃথিবীতে কোনো সমস্যা না। হ্যাঁ, যদি আমরা সিচুয়েশনটাকে খুব ভালোভাবে ইন্টেলেকচুয়ালি অ্যানালাইসিস করতে পারি এবং তার ভিত্তিতে আমি একটা অ্যাকশন নিতে পারি। এবং বাংলাদেশে এত ব্রাইট ছেলেরা আছে না ইয়াং জেনারেশনে, যে এদের সামনে কোনো সমস্যা হয়ে থাকবে না। হ্যাঁ, আমরা তো বুড়া হয়ে গেছি, ধরেন আমাদের চিন্তা হয়তো একটু পুরনো হবে, কিন্তু আমরা যদি একটু ধরে দিতে পারি যে কোন রাস্তায় যেতে হবে, হ্যাঁ, তাহলে দেখবেন যে আরো ইনোভেটিভ সলিউশন বের করে ফেলে দিতে পারবে আমাদের। তবে দাদা, আমি যারা মনে করি যে ধরেন আমরা ধরেন ইন্ডিয়া থেকে যে চাল, গম বা এই জাতীয় খাদ্যশস্য আমরা যে আমদানি করি, এগুলো ইন্ডিয়া থেকে বন্ধ করে আমাদের আমেরিকা কেন্দ্রিক হওয়া উচিত, তাহলে কোয়ালিটিও বাড়বে। আমাদের ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে আসাটা খুব জরুরি আমাদের জন্য। এবং গত এই 54 বছরে ইন্ডিয়ার যেই আধিপত্য আমরা বাংলাদেশিদের উপর দেখছি আর কি সকল ক্ষেত্রে, তো আমার মনে হচ্ছে তার একটা জবাব দেওয়া উচিত। ইতিমধ্যে চিকিৎসা বন্ধ হয়ে কিন্তু অনেক বাসের কাউন্টার এখন কাপড়ের দোকান হয়ে গেছে, অনেক কাপড়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, অনেক খারাপ অবস্থা। আমার মনে হচ্ছে তাদেরকে একটা শিক্ষা দেওয়া খুব জরুরি, জেন্টাল ওয়েতে আর কি, যে দেখো আমি যখন ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করছিলাম আর কি, হ্যাঁ, সেই সময় আপনারা সবাই সাপোর্ট করেছেন। ওই সময় ওদের কথাবার্তা দেখলে না গায়ে জ্বলুনি উঠতো আর কি। ওদের ইয়েটা কি ছিল, সেটা হচ্ছে যে আমরা তো পয়সা দিয়ে কিনে আনি রে ভাই, সমস্ত পণ্য, ইন্ডিয়ান পণ্য তো আমরা পয়সা দিয়ে কিনে আনি, ওরা তো দয়া করে আমাদেরকে দান করতেছে না। ওদের বিষয়টা হচ্ছে কি, ওদের চাওয়াটা কি, আমাদের শুধু কিনলে চলবে না, আমাদের কিনতে হবে এবং তারপর কৃতজ্ঞ থাকতে হবে, দাদা আমাদেরকে দিয়েছেন, আপনারা না দিলে তো আমরা মরে যেতাম দাদা, এইটুকু শোনে না, সেই জন্য ওদের গায়ে জ্বলুনি দেবে। এবং আমার এমন ওইদিন ওদের দেশের একটা চ্যানেলে আপনার করতেছে, ওই যে পাগলার চ্যানেল, ওই যে মলম বিক্রেতার চ্যানেলে, ওরা উস্কাইতেছে যে কি হয়েছে, যে বাংলাদেশিরা এই যে আসে না, তো সমস্যা কি হয়েছে, আমাদের তো ওদেরকে আমাদের বন্ধ করতে হবে বাংলাদেশে আসা, ওরা এই দেশে এসে চিকিৎসা নিয়ে যায়, এই সেই। পাশের থেকে আরেকটা আবার দৌড়ে আসছে, বুঝছেন, খাওয়া হাগা সব বন্ধ করে দেবেন নাকি আমাদের? আসতে বলছেন ওদের যে অবস্থা খারাপ। শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন, ডক্টর ইউনূস গত 8 মাসে তার যে ব্যক্তিগত যে ক্যারিশমা, তার ব্যক্তিগত যে যোগাযোগ, তার ব্যক্তিগত যে উদ্যোগ, এই উদ্যোগগুলোই তিনি ইতিমধ্যে একটি ক্যারিশম্যাটিক নেতায় পরিণত হয়েছেন। বাংলাদেশের সকল পর্যায়ে তার যে গ্রহণযোগ্যতা ইতিমধ্যে তৈরি হয়েছে, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। ডক্টর ইউনূসের এত পজিটিভ এবং এত ক্যারিশম্যাটিক বিভিন্ন সিদ্ধান্তের পরও এবং সাফল্যের পরও বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া এই বিষয়গুলোকে নিয়ে খুব বেশি আলোচনা করছে না, সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছে সবকিছু। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো, সার্বিক পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, কোনো বিশেষণহীন ভাবেই ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যদি তিনি লিখেন না, পিনাকিতে আপনাকে স্বাগত। এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের আরেক প্রিয় মানুষ ইলিয়াস হোসেন। ইলিয়াস, স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। তো দাদা, আসলে এই ধরেন ডক্টর ইউনূসের যে ক্যারিশমা গত 8 মাসে আমরা দেখছি আর কি, প্রত্যেকটা জায়গায় যে সাফল্য, এক সপ্তাহ সর্বশেষ তো ধরেন 1 সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, সব মিলায় উনি তো মোটামুটি মেসাকার করে ফেলছে আর কি। সবাই বলতেছিল যে নরেন্দ্র মোদী হয়তো দূরে সরে যাবে, কথা বলবে না, গুরুত্ব দিবে না, আনইলেক্টেড ইত্যাদি ইত্যাদি অনেক রকমের প্রচারণা আমরা দেখলাম। তো সকল শত্রুর মুখে ছাই দিয়ে মোটামুটি ডক্টর ইউনূস তার আপন মহিমায় ক্রমাগত উজ্জ্বল হয়ে উঠছেন। কারো কারো পাথর চাপা বুকে পাহাড় হয়ে গেছে কিনা আমাদের সন্দেহ। পাথর চাপা যে বুকে ছিল সেটা হয়তো এখন পাহাড়ে পরিণত হয়েছে। তো সবাই আসলে কিং কর্তব্য বিমূঢ়, যে সবাই ভাবছে আরে একটা ব্যাংকার, ইকোনমিস্ট, এত বয়স্ক একজন মানুষ,
কি আর করবে, মানে দেখি না কয়দিন কি হয়, দেখি না কি করে, এই করতে করতে কিন্তু ডক্টর ইউনূস সবাইকে টেক্কা দিয়ে দিয়েছেন। তো আপনাকে দিয়ে শুরু করতে চাই, ডক্টর ইউনূসের যে সাফল্যগুলো ইতিমধ্যে আমরা দেখছি, সে বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আপনি যদি একটু সূচনা করেন ভালো হয়। না, প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর ইউনূস যে কি জিনিস, এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত 15-16 বছর হাসিনা। হ্যাঁ, কারণ হাসিনার মাথায় সবসময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব, এবং প্রতিপক্ষ পলিটিক্যাল পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিহ্ন করে দেব, এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে, আমাকে রিপ্লেস করতে পারে, মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে, তাকেও আমি ক্র্যাশ করে দেবো। এর মধ্যে প্রফেসর ইউনূস ছিলেন, এবং প্রফেসর ইউনূস কে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে। তাকে অন্য দেশ কাজে লাগাইছে, পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে, পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে, পৃথিবীর সব দেশে সে সেলিব্রেটেড। এইরকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী 50-100 বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে। মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না, কারণ আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনূসের যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম। কিন্তু আমরা তো ধরেন জিয়াউর রহমানের পরে এত বড় কারিশমেটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি, আর নট ইভেন শেখ মুজিবও এই লেভেলের কারিশমেটিক লিডার ছিল। তো এই জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে। আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন, কেমন পারফর্ম করবেন, ওনার সেই উদ্যমটা আছে কিনা, কিন্তু এটাকে উনি পিছনে ফেলে দিয়েছেন। উনি একেবারে তরুণদের মতোই একই গতিতে উনি দৌড়ে যাচ্ছেন, এবং মাত্র 8 মাস, আজকের ভিডিওতে আমি বলছি যে প্রফেসর ইউনূস যেদিন ঈদের মাঠে হাত যারা ছুঁইতে পারছে তারা সবাই বলছে যে স্যার আর 5 বছর। কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে, আকুতি জানাচ্ছে? কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে। হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনূস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনেতাদের জন্য, ভবিষ্যৎ শাসকের জন্য, এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। স্যার যতদিনই থাকেন, স্যার সামনের ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান, হোয়াট এভার, যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড, এটাই বাংলাদেশের রাষ্ট্রনেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে। এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক, ভয় যে আমরা তো আসলে পারবো না এটা করতে, আমাদের এই মেধা, এই যোগ্যতা, এই ভিশন এটা তো নাই। সেই জন্যই যত কম ছোট করা যায় ওনার শাসনকালটাকে, এবং যত তাড়াতাড়ি ওনাকে ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে। এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনূসের পাশে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, একটা বিশাল প্রাচীর হয়ে ওনার পাশে দাঁড়িয়ে গেছে। এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না, কিন্তু উনি বিপ্লবে পার্টিসিপেট করেননি। হ্যাঁ, উনি এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না, কিন্তু উনি বিপ্লবের আইকন হয়ে উঠছে। এটা একটা অসাধারণ বিষয়। হ্যাঁ, আমি এটাকে তুলনা করতে চাই খোমেনির সাথে। খোমেনিও প্যারিসে ছিলেন ওই সময়, এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন। হ্যাঁ, তো সেই প্রত্যাবর্তনের পর খোমেনি যে ফিগার হয়ে উঠেছিলেন ইরানে, প্রফেসর ইউনূস ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন। এবং আমি আশা করি যে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এক, যেখানে আমি মনে করি যে যেখানে আনকম্প্রোমাইজিং প্রফেসর ইউনূস, সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার, এবং 2 নাম্বার হচ্ছে যে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো। এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রফেসর ইউনূস যেটা করেছেন, মিটিং এ যা বলেছেন আমরা তো দেখেছি, মোদির সাথে মিটিং এ কি বলেছেন। হ্যাঁ, এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে আর কখনোই ছাড়তে চাইবে না। জি দাদা, আমি আরো বিস্তারিত ভাবে ধরেন চীন সফর, ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক, বা সাম্প্রতিক সময় যে আমেরিকার সাথে যে ট্রেডের যে শুল্কের যে বিষয়টা নিয়ে একটু আসবো আমি। তার আগে একটু ইলিয়াসের কাছে যেতে চাই। ইলিয়াস, আপনি কিভাবে দেখছেন ডক্টর ইউনূসময় সাধারণ মানুষের মন, এবং সবাই চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো কন্টিনিউ করুক,
আবার সকল দলের একটা চাপ হচ্ছে যে নির্বাচনটা যেন যথাসময়ে হয়। তো সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ ইউনূসের, মানে ব্যক্তিগত ইউনূস, আমি কিন্তু পুরো ডক্টর ইউনূস সাহেবের মন্ত্রী পরিষদের কথা বলছি না, উপদেষ্টা পরিষদ না, শুধু ডক্টর ইউনূসের যে ক্যারিশমা আমরা সেটাকে হাইলাইট করতে চাচ্ছি। হাইলাইট মানে কি সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, এটা অলরেডি হাইলাইটেড, আপনার কাছ থেকে শুনি। জি, বিষয় হচ্ছে যে আমরা একটা বিষয় মনে পরিষ্কার করা দরকার। ধরেন সারা দেশে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ডক্টর ইউনূস আর বিএনপি কে মনে হচ্ছে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এই জায়গাটা মনে হয় আমাদের পরিষ্কার করা উচিত। আমরা আলাদাভাবেও যখন কথা বলি, আমরা জানি যে এই দেশে মানে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট বেশি দিন থাকতে পারে না, এটা থাকা সম্ভবও না। আলটিমেটলি একটা নির্বাচিত সরকারকেই ক্ষমতায় আসতে হবে, তাদেরকে দেশ চালাতে হবে, এবং যে কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেন। কিন্তু পরিস্থিতিটা এখনকার যে অবস্থা, ধরেন আমাদের স্বাভাবিক নির্বাচন হয় নাই, স্বাভাবিকভাবে দেশ চলে নাই, এখনো পর্যন্ত যদি আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক, তাদের যেই প্রোপাগান্ডা সেলগুলো আছে, এবং ইন্ডিয়া তো সরাসরি তাদের হয়েই কাজ করছে, তাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশে ধরেন একটা জায়গায় যদি একটা ছোট মানে কোন একটা জনসমাবেশ হয়, সেখানে অন্তত 50% মানুষের মাথায় টুপি থাকবে। এটা আমাদের দেশের মানুষ যেহেতু মুসলমান, তারা মাথায় টুপি পরে, এটা আমাদের মানে একটা মানে ওই দেশের কালচার। এটা যে ধর্মীয় পোশাক তাই না, আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এটাকেও তারা নিয়ে তারপরে ফেসবুকে পোস্ট করছে, করে তারপরে দেখাচ্ছে যে আমি জানি না, এখানে হতে পারে কেউ কেউ মানে কালো পতাকার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা তো আর নিষেধ না, বাট এটা যেহেতু একটা জঙ্গি সংগঠন, এটা কাদের তৈরি কি সে আলোচনায় আর যাচ্ছি না, একটা জঙ্গি সংগঠনের নাম দেয়া হয়েছে, আমরা সেটা থেকে মানে বিরত থাকাই মনে হয় ভালো। তারপরেও যদি নাকি তারা কেউ করে থাকে, কিংবা কোনো এজেন্সি যদি নাকি এটাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করে থাকে, সেটা করে থাকতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য কি, আমরা কি আসলে আফগানিস্তান হইতে চাই, আমরা কি পাকিস্তান হইতে চাই, আমরা কি আইএসআই হইতে চাই না, আমরা তো কোনো জঙ্গি সংগঠনের সাথে না, আমরা চরমপন্থী না, কখনোই না। অথচ এইটাকে তারা পুঁজি করে সেই ছবিগুলোকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ হচ্ছে ইসলামী চরমপন্থীদের দখলে চলে যাচ্ছে। এটা যদি আপনি কয়েকটা সিকোয়েন্সে যদি ভাগ করেন, দেখেন ঈদের আগের দিন প্রথম আলোর একটা নিউজ ছিল, আপনাদের কারো চোখে পড়েছে কিনা জানি না, আমিও দেখিনি, আমাকে একজন পাঠিয়েছে, একজন সাংবাদিকই পাঠিয়েছেন, তিনি দেখলাম যে সেখানে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ, এটা হচ্ছে ইয়েটা আমি কনক ভাইকে এটা পাঠাতে চেয়েছিলাম। তো সেইখানে একটা ব্যানার আছে, ব্যানারের পেছনে অনেকগুলো মানুষ, সেই মানুষগুলোর সাথে আপনার একটা কুকুরকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি আমাকে বলেন যে প্রথম আলোর ঈদের দিনের ইয়ের সাথে এই যে এই 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 উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, আমাকে একটু করতে হবে। আচ্ছা, তো এখন ধরেন, আচ্ছা এই হচ্ছে ইয়েটা, দেখেন এই যে কোন একটা কুকুর ঈদ মোবারকের নিচে, কুকুর না গরু? কুকুর। আচ্ছা, গরুর তো শিং থাকবে, কুকুর একটা। তো এটা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে তারা আরেকটা নিউজ করেছে, এই ঠিক ঈদের আগে দিয়ে নিউজ করেছে যে ওই কাপাসিয়াতে এক মুসল্লিরা, তাদের শিরোনামটা হচ্ছে নাটক বন্ধ করে দিল মুসল্লিরা। আচ্ছা, মুসল্লি মানে কি? বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা সবাই মুসল্লি, মানে মসজিদে নামাজ পড়তে গিয়েছে তারাই, তাদেরকে মুসল্লি বলা হয়। তার মানে মুসল্লি ইনডিরেক্টলি সে এটাই বুঝাচ্ছে যে মুসলমানরা হচ্ছে গিয়ে নাটক বন্ধ করে দিল। বাংলাদেশের মানুষ, আরে ভাই এই দেশ এরকম এক জায়গায় গিয়ে পৌঁছেছে পর্ন জোর করে সরকারি ভাবে বন্ধ করতে হয়। তো পর্ন সাইট আপনি বন্ধ করার জন্য সরকারি ভাবে সেই দেশে আপনি বলছেন যে এই দেশে নাটক চলতে দেয় না? সারাদিন নাটক সিনেমা দিয়ে ভরপুর, নাটক নাকি চলতে দেয় না, নাটক বন্ধ করে দিয়েছে। প্রথম আলো এই নিউজ করেছে। আচ্ছা, নিউজ করার আগে আর পরে এই দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত নাটক করে, হ্যাঁ, এবং এত বেশি নাটক করে যে আমাদেরকে বলতে হয় নাটক কম করো প্রিয়, সেই দেশের নাটক চলে না। এখন এই বিষয়গুলো যদি সবই করেন, এখন মানুষ তো রিয়েক্ট করে নাই, যেটা 2007 সালে প্রথম আলো করেছিল, সেই এক কার্টুন দিয়ে তারপরে মুসলমানদেরকে ঝাঁপায় তারপরে রাস্তায় নামানোর পরে তারপরে এই যে 15 বছর সেই প্রথম আলোর কার্টুনের চললো বাংলাদেশ। সারা পৃথিবী জানলো যে এই দেশ মুসলমানদের ইয়েতে চলে যাচ্ছে, চরমপন্থীরা দখলে নিচ্ছে। ঈদের আগেও আপনি যদি চ্যানেল আর জিল্লুর যে বক্তব্য,
জিল্লুর হঠাৎ করে বলে বসলো যে এই দেশে নাকি বিশাল চরমপন্থী। জিল্লুর, তোমার যে জঙ্গি হামলা কই? ঈদের পরে না বলে জঙ্গি কোথায় কোথায় জঙ্গি হামলা হবে জিল্লুর সেটাও বলে দিল। তো জিল্লুর যে কাদের লোক, এই চিপ রেটের বিদেশি এজেন্সিদের এজেন্ট, এদের থেকে সাবধানে থাকতে হবে আমাদের। কিন্তু কথা হচ্ছে জিল্লুর আসলে কাদের পারপাস সার্ভ করে। মানে জিল্লুর তো আগে আমেরিকান পয়সায় চলতো, এখন তো আমেরিকান পয়সা বন্ধ নাই। এখন জিল্লুরের পয়সাটা কোত্থেকে আসছে এটা একটু আমাদের জানা দরকার। তো জিল্লুরকেও বলতে হবে। হ্যাঁ, এখন পাশের থেকে এখন সেটা তো মানুষদের জানা দরকার। হ্যাঁ, যে আসলে তো আমেরিকান ফান্ডিং বন্ধ, তো সবার বন্ধ, যারা পাইতো এনইডি ফেনিডি ইত্যাদি ইত্যাদি সবকিছু ট্রাম্প দিছে একেবারে বন্ধ করে। এখন জিল্লুরের পয়সা কোত্থেকে আসে এটা জিল্লুরকে বলতে হবে। জিল্লুরের এনজিও কি দিয়ে চলে, কার পয়সায় চলে, তাহলেই সব বোঝা যাবে কার কি কোথায় বাধা আছে। তো এই ন্যারেটিভ থেকেই দেখেন জিল্লুরের গলার জোর কোথায় থেকে আসে ওটা আমরা জানি। এইখান থেকেই কিন্তু শুরু হয়েছে। আপনি দেখেন এক এক করে প্রথম আলো এইদিকে এইভাবে উস্কাইতে চাচ্ছে, জিল্লুর আবার ওইদিকে খাতা কলম সামনে নিয়ে 5-6টা পৃষ্ঠা নিয়ে তার কাছে বিভিন্ন দেশের এজেন্সিরা তাকে তথ্য দিয়েছে, তিনি জেনেছেন বাংলাদেশে একটা এবং কিভাবে হামলা হবে। আমি আমার আগের ভিডিওতে এই কথাগুলো বলেছি যে কোর্টে হামলা হবে আগের মতো, সেই জেএমবির মতোই নাকি কোর্টে হামলা হবে। কিন্তু জেএমবির হামলা কোর্টে সারা দেশে 500 জায়গায় করেছে কারা? করেছে। তার মানে জিল্লুর রয়েদের লোক, এটা সে নিজে প্রমাণ করলো। মানে এই হামলা সব তাদের হামলা। আমরা ইলিয়াস আমরা শুনি, মানে প্রথম এটা হচ্ছে যে এজেন্সির গোয়েন্দা রিপোর্ট কার কাছে আসে? হ্যাঁ, কার কাছে? আমাদের কাছে আসে না, ওর কাছে আসে কেন গোয়েন্দা রিপোর্ট? তো এবং সেটা কোন দেশের? তো এই হচ্ছে অবস্থা। তারা যে চেষ্টাটা করেছিল সেটার কিছুটা প্রতিফলন আবার নিউ ইয়র্ক টাইমস তাদের নিউজ করেছে, বাংলাদেশে ইসলামপন্থীদের করেছে। বাংলাদেশ ইসলামপন্থীদেরই দেশ, এই দেশে ইসলামের পন্থীরা যা চায় সেইভাবেই চলবে। এটা তো খ্রিস্টানের দেশ না, এটা তো ইহুদির দেশ, এটা হিন্দুদের দেশ না, এই মুসলমানদের দেশ। তো মুসলমানরা যেমন চায় তেমনি চলবে। আপনার কোন দেশ আছে যে যেখানে আপনি যদি গণতন্ত্র মানেন, তো মুসলমান যদি চায় যে আমার দেশ আজকে তারা যদি বলে এই দেশ শরিয়ায় চলবে, এই দেশ না আমার ওপেন সেক্স কান্ট্রি হবে, সমস্যা কি? যা চায় তারা তাই হবে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে তারা চাচ্ছে বিদেশিদের আবার ফের সে আগের মতো ইনভলভ করতে। এখন সমস্যাটা সেটা হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই চীনের যেই সফরটা, শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গেলে কাদেরকে দিয়ে, বাইজি টাইজিদেরকে দিয়ে বরণ করতো আমরা দেখেছি, ঢোল তবলা দিয়ে, তারপরে নেচে গেলে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন, এগুলো দিয়ে বরণ করতো। একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই, উপমন্ত্রী, মন্ত্রণালয়ের কর্মকর্তা, এদেরকে দিয়ে তাকে রিসিভ করাইতো। আমার বিশ্বাস করেন, মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদি সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল, ইউনূস ঢুকলো, মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের, তাও সেই মানে বড় কোনো দেশ না, ওই D8 ওই টাইপের দেশ না, মনে হলো যেন এই আসিয়ান টাসিয়ান এই টাইপের কোনো সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট এসছে, তিনি আসার পরে সব দাঁড়ায় গেল, এরকম ভাবে তাকে সম্মাননা দেওয়া হলো। এটাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার, অথচ ওনাদের নেত্রী বাথরুমের চিপায় ওই কার্পেট মানে করে ক্রস করে মাটি দিয়া খালি পায়ে দৌড় দিয়ে আসা চেষ্টা করেছে সাথে একটা ছবি তোলার জন্য। কত নাটক আমরা দেখেছি এই দেশে। ইউনূসকে তাদের ভাল লাগে না। তা আমার বক্তব্যের প্রথম পার্টটা আমি এটা দিয়ে শেষ করতে চাই। আমরা ইউনূসকে এই দেশে বিএনপির মুখোমুখি দাঁড় করাইতে চান। আলটিমেটলি এই দেশে নির্বাচন হবে, আমার মনে হয় নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে হয়তোবা, যদি জনগণ ভোট দেয়। কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় ইউনূসকে দরকার, কারণ দেশের একটা স্টেবল পরিস্থিতিতে যাওয়া পর্যন্ত এই জঙ্গি নাটক টাটক এইসব, এই অর্থনৈতিক যে একটা মন্দা চলছে, এগুলো থেকে বের হওয়ার জন্য ইউনূসকে দরকার। এবং আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসেও, যদি ইউনূস রাজি থাকে, ওনাকে প্রেসিডেন্ট বা কোনো একটা পদ তৈরি করে তারপর রাখা উচিত, যেটা একটা মেন্টর হিসাবে কাজ করবে, মানে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় থাকবে। যেমন ধরেন ব্রিটিশ রানী এখনো পর্যন্ত রানী, তার তো কোনো পাওয়ার নাই, কিছুই নাই, কিন্তু তারপরও তার সম্মান সবার চাইতে উপরে, ওরকম ভাবে রাখা যাইতে পারে। এটাতে আমাদের আন্তর্জাতিকভাবে ইউনূসকে যেই অবজ্ঞা করা হয়েছে, তাকে আমরা এতদিন ধরে, যেটা দাদা বলেন, কাজে লাগাইতে পারি নাই, আমরা মনে হয় তাকে পুরোপুরি কাজে লাগাইতে পারি। আর এই ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস এই 5 বছর ধরে এই সোশ্যাল মিডিয়াতে আছে, যেহেতু এখনো বিক্রি হয় নাই,
নতুন করে বিক্রি হওয়ার কিছু নাই। ইলিয়াস, এই আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আপনি যে কথাটা বললেন, অনেকে দর্শকদের অনেক স্মৃতি থেকে ছুটে গেছে, এটা দেখতেছে আমার কাছে এখানে আছে, যে শেখ হাসিনার এই যে ঘাটের উপর দিয়ে হেঁটে যে বাইডেনের কাছে যাওয়ার এই যে মনোযোগ আকর্ষণের যে চেষ্টা, হ্যাঁ, এইটাকে এই দর্শকদেরকে একটু আবার দেখাই দিলাম আর কি, যে তাদের প্রিয় নেত্রী হাসিনা, আওয়ামী লীগের প্রিয় নেত্রী কি না করছে ক্ষমতায় টিকে থাকার জন্য, তাই না, মনোযোগ আকর্ষণের জন্য নানাভাবে আর কি। তো তো দাদা, এই যে আমরা তো আপনার কাছ থেকে একটু জানি যে সাম্প্রতিক সময়ে কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ শুল্ক, এটা কিন্তু আমার মনে হয় যে আমি নন টেকনিক্যাল পার্সন, কিন্তু এট এ গ্ল্যান্স আমার দেখে মনে হয়েছে যে এটা সমাধান করা খুব বেশি কঠিন কিছু না। অলরেডি তারা মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন, বেশ কিছু ইফেক্টিভ সিদ্ধান্ত আমার মনে হয়। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু যেই দেশ যত শুল্ক নিচ্ছে তার 50% তাদের উপর ইম্পোজ করে দিচ্ছে। তো আমার মনে হয় যে এটা সমাধান করা বাংলাদেশের জন্য খুব কঠিন কিছু হবে না। তো সার্বিকভাবে আপনি চীন সফর, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের সঙ্গে বৈঠক এবং এই যে ট্যারিফ, এটা নিয়ে যদি একটু সংক্ষেপে যদি আপনার বিষয়টা বলেন, দর্শকদের জন্য একটু বুঝতে সুবিধা হবে যে আপনার। আমরা অনেকদিন আগে থেকেই বলে আসতেছি যে গ্লোবাল ইকোনমির সেন্টারটা শিফট হয়ে যাবে চায়নাতে, মানে আমাদের অঞ্চলে, এবং আমাদের প্রক্সিমিটির কারণে চায়নার এই গ্রোথ এবং এই গ্লোবাল ইকোনমির লিডারশিপের সুবিধা নিয়ে আমরা আমাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে পারি এবং আমরা চীনের সাথে সাথে আমাদের গ্রোথটাকে অ্যাডভান্স করতে পারি। সেই জন্য চীনের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক, অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক এবং পিপল টু পিপল যে সম্পর্ক, সেটাকে আমরা গড়ে তুলতে পারি। এবং সেই জন্য আমি বাংলাদেশের তরুণদেরকে আজ থেকেই বলি যে, যেমন ধরেন আমাদের আগের জেনারেশন যেটা ভুল করেছে আর কি, সেটা হচ্ছে ইংরেজি না জানা। ইংরেজি থেকে দূরে থাকার কারণে আমরা গ্লোবাল কমিউনিটির সাথে সেভাবে মিশতে পারিনি। এবং এখন যে সুযোগটা আসছে, আমাদের চাইনিজ জানতে হবে। মানে আমাদের না জানলেও চলবে চাইনিজ, কিন্তু আমাদের পরের যারা প্রজন্ম তাদেরকে চাইনিজ জানতে হবে, ম্যান্ডারিন জানতে হবে, ভালো চাইনিজ জানতে হবে, যদি আমাদের সত্যিকার অর্থেই এই ইকোনমিক গ্রোথের সাথে আমাদেরকে এক পার যেতে হয়। এটা হচ্ছে নাম্বার 1 ইস্যু। নাম্বার 2 ইস্যু হচ্ছে যে পৃথিবী আর আগের হিসাবে তার চলবে না। মানে ধরেন এই 70 দশকের আগের হিসাবে চলবে না। এখন গ্লোবাল ইকোনমি এবং পলিটিক্স এর সেন্টার অনেকগুলো জায়গায় হবে। আমেরিকার অর্থনৈতিক কর্তৃত্ব কমবে, কিন্তু স্টিল তার পলিটিক্যাল কর্তৃত্বটা থাকবে গ্লোবালি। আমাদের আমেরিকার সাথে একটা সম্পর্ক রাখতে হবে লং টার্মে, এবং সেটা কিভাবে রাখা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, যে কৃষিভিত্তিক যে সমস্ত রাজ্যগুলো আছে তার সাথে আমাদের বাণিজ্য বাড়ানো, এবং এটা যদি বাড়ে তাহলে আমাদের ট্যারিফ এমনিতেই কমবে। হ্যাঁ, আমি তখনও জানতাম না যে ট্যারিফ ইম্পোজ হচ্ছে। তো এটা যেদিন ট্যারিফ ইম্পোজ হলো তার 2 দিন আগে বোধহয় আমি করেছিলাম। তো আমাদের যদি আমদানি বাড়ে আমেরিকা থেকে, আমাদের ট্যারিফ, রিসিপ্রোকাল ট্যারিফ এমনিতেই কমে যাবে। এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে, এটা মাঝে মাঝে বলি আর কি, যে আমার পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবলেম সলভিং। মানে আমি যে কাজটা করি আর কি, সমস্যার সমাধান করা আর কি। সেই জন্য আমি আমার এপিসোড গুলোতে খুব অনেক প্রবলেমের খুবই মানে আউট অফ দ্য বক্স সলিউশন দিই। এবং এই ট্যারিফ বাড়ানোর ফলে আমাদের সামনে একটা ইউনিক অপরচুনিটি তৈরি হয়েছে। আমি এইখানে এটা বলতে চাচ্ছি না কারণ এই জন্য না যে চাই না, সেটা না। আমি একটা এপিসোড করেছি কারণ এটা এক্সপ্লেইন করতে হবে যে আসলে কি করা যায় এবং কি করলে এই প্রবলেমটাকে আমি অপরচুনিটিতে শিফট করতে পারি। মানে বিজনেসে আমরা যা করি আর কি, যে প্রবলেম আমরা অ্যান্টিসিপেট করি আগে, এবং এই প্রবলেমটাকে কিভাবে আমি সুযোগ হিসেবে ব্যবহার করতে পারি, এটাই বিজনেসের মূল আর কি। কি বলবো, এটা কি, তো যেহেতু আমি বিজনেসের লোক, আমার মাথায় ওইটাই সব সময় ঘুরতে থাকে যে সমস্যা কি হতে পারে, এটাকে আমি কিভাবে অপরচুনিটিতে শিফট করতে পারি। এই প্রবলেমটা আমাদের যে কি সিরিয়াস একটা অপরচুনিটি না, আমি কিন্তু খুবই হ্যাপি। এবং এইটার জন্য যেই সিদ্ধান্তটা নিতে হবে, এটাতে প্রফেসর ইউনূসকে নিজেকে ইনভলভ হতে হবে, শুধু নিজেকে না, আর একটা সিনারিও এভালুয়েশন করতে হবে, এবং এটার জন্য ইন্টারন্যাশনাল এজেন্সিকে কাজে লাগাতে হবে। যেমন ধরা যাক বিসিজি বা পিডব্লিউসি, এদেরকে ইনভলভ করতে হবে। করে আমরা যদি মোটামুটি 1-1.5 মাসের মধ্যে আমরা যদি সমস্ত অ্যানালাইসিস কমপ্লিট করে একটা ফার্ম ডিসাইসিভ ডিসিশন নিতে পারি, তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, জাস্ট যদি এই ট্যারিফটা এরকম থাকে। হ্যাঁ, তো এটা কালকে আসবে সম্ভবত এপিসোডটা। এবং আমি বাংলাদেশের মানুষদেরকে বলবো আর কি, জনগণকে বলবো যে দেখেন,
পৃথিবীতে কোনো সমস্যা না। হ্যাঁ, যদি আমরা সিচুয়েশনটাকে খুব ভালোভাবে ইন্টেলেকচুয়ালি অ্যানালাইসিস করতে পারি এবং তার ভিত্তিতে আমি একটা অ্যাকশন নিতে পারি। এবং বাংলাদেশে এত ব্রাইট ছেলেরা আছে না ইয়াং জেনারেশনে, যে এদের সামনে কোনো সমস্যা হয়ে থাকবে না। হ্যাঁ, আমরা তো বুড়া হয়ে গেছি, ধরেন আমাদের চিন্তা হয়তো একটু পুরনো হবে, কিন্তু আমরা যদি একটু ধরে দিতে পারি যে কোন রাস্তায় যেতে হবে, হ্যাঁ, তাহলে দেখবেন যে আরো ইনোভেটিভ সলিউশন বের করে ফেলে দিতে পারবে আমাদের। তবে দাদা আমি যারা মনে করি যে ধরেন আমরা ধরেন ইন্ডিয়া থেকে যে চাল, গম বা এই জাতীয় খাদ্যশস্য আমরা যে আমদানি করি, এগুলো ইন্ডিয়া থেকে বন্ধ করে আমাদের আমেরিকা কেন্দ্রিক হওয়া উচিত, তাহলে কোয়ালিটিও বাড়বে। মানে আমাদের মানে ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে আসাটা খুব জরুরি আমাদের জন্য। এবং গত এই 54 বছরে ইন্ডিয়ার যেই আধিপত্য আমরা বাংলাদেশিদের উপর দেখছি আর কি সকল ক্ষেত্রে, তো আমার মনে হয় যে তার একটা জবাব দেওয়া উচিত। ইতিমধ্যে চিকিৎসা বন্ধ হয়ে কিন্তু অনেক মানে বাসের কাউন্টার এখন কাপড়ের দোকান হয়ে গেছে, অনেক কাপড়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, অনেক খারাপ অবস্থা। আমার মনে হচ্ছে তাদেরকে একটা শিক্ষা দেওয়া খুব জরুরি, মানে জেন্টাল ওয়েতে আর কি, যে দেখো মানে আমি যখন ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করছিলাম আর কি, হ্যাঁ, সেই সময় আপনারা সবাই সাপোর্ট করেছেন, মানে ওই সময় ওদের কথাবার্তা দেখলে না গায়ে জ্বলুনি উঠতো আর কি। মানে ওদের ইয়েটা কি ছিল, সেটা হচ্ছে যে আমরা তো পয়সা দিয়ে কিনে আনি রে ভাই, সমস্ত পণ্য ইন্ডিয়ান পণ্য তো আমরা পয়সা দিয়ে কিনে আনি, ওরা তো দয়া করে আমাদেরকে দান করতেছে না। ওদের বিষয়টা হচ্ছে কি, ওদের চাওয়াটা কি, আমাদের শুধু কিনলে চলবে না, আমাদের কিনতে হবে এবং তারপর কৃতজ্ঞ থাকতে হবে, দাদা আমাদেরকে দিয়েছেন, আপনারা না দিলে তো আমরা মরে যেতাম দাদা, এইটুকু শোনে না, সেই জন্য ওদের গায়ে জ্বলুনি দেবে। এবং আমার এমন ওইদিন ওদের দেশের একটা চ্যানেলেই আপনার করতেছে, ওই যে পাগলার চ্যানেল, ওই যে মলম বিক্রেতার চ্যানেলে, ওরা উস্কাইতেছে যে কি হয়েছে, যে বাংলাদেশিরা এই যে আসে না, তো সমস্যা কি হয়েছে, আমাদের তো ওদেরকে আমাদের বন্ধ করতে হবে বাংলাদেশে আসা, ওরা এই দেশে এসে চিকিৎসা নিয়ে যায়, এই সেই। পাশের থেকে আরেকটা আবার দৌড়ে আসছে, বুঝছেন, খাওয়া হাগা সব বন্ধ করে দেবেন নাকি আমাদের? আসতে বলছেন ওদের যে অবস্থা খারাপ। আমরা দাদা যদি খালি চীন, পাকিস্তান, এদিকে দুই দেশের সাথে যদি পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থাও অনেক ভালো, এবং চীন যেটা আমি যে এটা দেখলাম, এখানে আপনার ওদের একটা হসপিটালের একটা ফ্লোর ওরা বাংলাদেশের জন্য ছেড়ে দিতে চাইছে, এবং চীনের মানুষের যেই চিকিৎসার যে খরচ তার চাইতে তারা কম নিবে। তারপর চিটাগাং এর সাথে একটা বোধহয় স্পেশাল ওরা একটা রুটও করতেছে ফ্লাইটের জন্য, যেহেতু আমাদের মানে স্থল পথে যাওয়ার সুযোগ নাই, এবং সেটা খুব চিপ রেটে করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের সাথে চীনের যে বিমানের টিকিট ভাড়া বোধহয় একটু বেশি, এটা চিপ করার জন্য ওরা একটা কাজ করছে।